আজকে আমি আপনাদেরকে বিদ্যুৎ সম্পর্কে বলবো। আসলে বিদ্যুৎ কি? তো আমরা সাধারণত যেটা বলি যে বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আসলে বিদ্যুৎ কি আমরা একটু দেখে আসি। আসলে বিদ্যুৎ কি দেখেন, বিদ্যুৎ কি জানার আগে আমাদের একটু চার্জ সম্পর্কে জানতে হবে। চার্জটা কি? আসলে চার্জটা অনেকেই ভালো করে বুঝে না। একটু ধরেন যে আপনার কাছে সারা জীবন 100 টাকাই থাকে, সারা জীবন 100 টাকা থাকে, এর থেকে কখনো কমও থাকে না অর্থাৎ বেশিও থাকে না, সারা জীবন 100 টাকাই থাকে। তো ধরেন আপনার কাছে 100 টাকা আছে, তো আপনার ভাই এসে আপনাকে বললো যে ভাইয়া বা আপু আমাকে 10 টাকা দাও, আমি আইসক্রিম খাবো। আপনি তাকে 10 টাকা দিয়ে দিলেন। এখন আপনার কাছে কয় টাকা থাকলো? 90 টাকা। অর্থাৎ আপনার কাছে যা থাকার কথা ছিল তার থেকে 10 টাকা কম আছে, অর্থাৎ আপনি চার্জিত। অর্থাৎ আপনার কাছে ধরেন 100 টাকাই ছিল, কিন্তু ঈদ আসলো, আপনার বাবাকে আপনি সালাম করলেন, আপনার বাবা আপনাকে 10 টাকা দিল, তো আপনি এখন আপনার কাছে আছে 110 টাকা, অর্থাৎ আপনি চার্জিত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনার কাছে যা থাকার কথা ছিল, যদি যা থাকার কথা ছিল তার থেকে কম থাকে অথবা তার থেকে বেশি থাকে, তাহলে আপনি চার্জিত। লাইক দ্যাট, আমি যদি নর্মাল ভাষায় বলতে চাই এভাবে, যে ধরেন সোডিয়ামের সারা জীবন 11 টাকা থাকে। তো সোডিয়াম থেকে মানে 11টা ইলেকট্রন থাকে, যদি একটা ইলেকট্রন দান করা হয় অর্থাৎ চলে যায়, তাহলে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। অর্থাৎ এই সোডিয়াম এটা বলে চার্জিত, অর্থাৎ আয়নিত, অর্থাৎ কম আছে এখানে ইলেকট্রন। অর্থাৎ প্লাস মানে হচ্ছে নর্মাল কেমিস্ট্রি ভাষায় প্লাস মানে হচ্ছে ইলেকট্রন কম আছে। আবার যদি ধরেন তাহলে এটা এরকমের, তাহলে আমরা নর্মাল আরেকটা প্রশ্নের উত্তর এখান থেকে পাই যে পরমাণুগুলো যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে ধনাত্মক চার্জে চার্জিত হয়, আর ধনাত্মক চার্জে চার্জিত থাকা মানে ইলেকট্রন কম আছে। আর ধরেন ক্লোরিন থাকে সারা জীবন 17টা, এটা যদি একটা ইলেকট্রন দেওয়া হয় তাহলে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়। অর্থাৎ এখানে থাকে হচ্ছে সোডিয়ামের 10টা, এখানে থাকে 18টা, অর্থাৎ একটা বেশি থাকে। অর্থাৎ বেশি হলে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। তাহলে এইটা হচ্ছে একটা চার্জিত, এটা হচ্ছে একটা চার্জিত অবস্থা। অর্থাৎ যদি নেগেটিভ থাকে, মাইনাস থাকে, তাহলে ইলেকট্রন বেশি থাকবে, আর যদি ধনাত্মক থাকে তাহলে ইলেকট্রন কম থাকবে। তাহলে একটু বুঝেন যে আপনাকে যদি পরীক্ষায় অনেক সময় প্রশ্ন করে যে পরমাণু সময় ইলেকট্রন গ্রহণ করলে কোন চার্জে চার্জিত হয়, এটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়। আর ঋণাত্মক চার্জ মানে ইলেকট্রন বেশি আছে, আর বেশি মানেই হচ্ছে এর বিভব বেশি। তো আমরা বুঝতে পারলাম যে চার্জ কি। চার্জ হচ্ছে যা থাকার কথা ছিল তার থেকে যদি কম বেশি থাকে তাহলে সেটা চার্জিত হবে, সেটা হোক বেশি হোক কম। কম অথবা বেশি থাকলে সেটা চার্জিত হবে, আর কম থাকলে সেটা হবে ধনাত্মক চার্জে চার্জিত, আর বেশি থাকলে সেটা হবে ঋণাত্মক চার্জে চার্জিত। তাহলে আমরা বুঝলাম চার্জ হচ্ছে ইলেকট্রনের পরিমাণ কম অথবা বেশি থাকা। তো আসেন আমরা দেখে আসি বিদ্যুৎ কি। তো বিদ্যুৎ জানার আগে একটু জানতে হবে বিভব। তো বিভবটা হচ্ছে, ধরেন বিভবটা কি, যে কোনো একটা পরিবাহীর যে কোনো বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জকে স্থাপন করতে যত বেশি শক্তির প্রয়োজন হয় বা যত বেশি বল প্রয়োগ করতে হয়, সেটা হচ্ছে তার বিভব। তো ধরেন এইখানে একটা বিভব, এইখানে একটা, এই বিন্দুতে একটা বিভব, এই বিন্দুতে একটা বিভব। ধরেন যে আমরা বললাম এই বিন্দুর বিভব হচ্ছে +40, আর এই বিন্দুর বিভব হচ্ছে -70। তাহলে একটু দেখেন, এখানে বিভব বেশি, এখানে মাইনাস মানে হচ্ছে কিন্তু বিভব বেশি, আর এখানে ধনাত্মক মানে কিন্তু বিভব কম। আমরা জানি সাধারণত কম বিভবের বস্তু থেকে সাধারণত বেশি বিভবের বস্তু থেকে সাধারণত কম বিভবের বস্তুতে যে কোনো জিনিস প্রবাহিত হয়, অর্থাৎ ইলেকট্রন প্রবাহিত হয়। তো আমরা যদি দেখি যে না
ইলেকট্রনগুলো এখান থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসতেছে। কে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসতেছে ইলেকট্রন। আর এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রন আসার কারণে এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে এক প্রকার শক্তি প্রবাহিত হয়। এক প্রকার শক্তি প্রবাহিত হয়। এই শক্তিকে বলা হয় বিদ্যুৎ। এবার বুঝতে পারছেন যে আসলে উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের বস্তুতে ইলেকট্রন প্রবাহিত হয়। আর এই ইলেকট্রন প্রবাহিত হওয়ার কারণেই এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কিছু শক্তি প্রবাহিত হয়। এই শক্তিকে বলা হয় বিদ্যুৎ। এই জন্য আমরা বলি যে ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে প্রবাহিত হয় বিদ্যুৎ। আর এবার বলেন ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে কে প্রবাহিত হবে? অর্থাৎ ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে প্রবাহিত হয় ইলেকট্রন। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারবো যে ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে প্রবাহিত হয় বিদ্যুৎ এবং ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে প্রবাহিত হয় হচ্ছে ইলেকট্রন। তাহলে এখন ডিয়ার ভিউয়ার আর কখনোই পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা ভুল করব না। আমরা প্রথম কথা বলবো বিদ্যুৎ হচ্ছে কি? বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। হ্যাঁ, আমরা বলতে পারি ইলেকট্রনের প্রবাহ, কিন্তু আসলে কিন্তু বিদ্যুৎ ইলেকট্রনের প্রবাহের কারণে যে শক্তি প্রবাহিত হয় সেটা হচ্ছে বিদ্যুৎ। তো কাছাকাছি আনসার হচ্ছে আমাদের পরীক্ষায় আসে অনেক সময় যে বিদ্যুৎ কি? আসলে বিদ্যুৎ হচ্ছে এক প্রকার ইলেকট্রনের প্রবাহ। তো ডিয়ার ভিউয়ার, এই বিদ্যুৎ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চলবিদ্যুৎ। তো বিদ্যুৎ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থির বিদ্যুৎ। তো স্থির বিদ্যুতের আর একটা নাম বলা হয় ঘর্ষ বিদ্যুৎ। স্থির বিদ্যুতের আর একটা নাম হচ্ছে ঘর্ষ বিদ্যুৎ, কারণ এটা ঘর্ষণের ফলে উৎপন্ন হয় বলে এর আর একটা নাম হচ্ছে ঘর্ষ বিদ্যুৎ। এটা আসলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে না। তাহলে স্থির বিদ্যুতের আর একটা নাম হচ্ছে ঘর্ষ বিদ্যুৎ, আর স্থির বিদ্যুৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে না। আর স্থির বিদ্যুৎ তৈরি হয় কাগজ, রেশম আর কাঁচে। তাহলে স্থির বিদ্যুৎ থেকে পরীক্ষা আসতে পারে যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে না কোন বিদ্যুৎ? এটা স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ তৈরি হয় কিসে কিসে? কাগজ, রেশম আর কাঁচে। আর ঘর্ষ বিদ্যুৎ বা স্থির বিদ্যুতের আরেকটা নাম কি? স্থির বিদ্যুতের আরেকটা নাম হচ্ছে ঘর্ষ বিদ্যুৎ। তো আমরা বলছিলাম বিদ্যুৎ দুই প্রকার। দুই নম্বরটা হচ্ছে চলবিদ্যুৎ। এই চলবিদ্যুৎ আবার দুই প্রকার। একটা হচ্ছে এসি, আর এসি রিলেশন হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর একটা হচ্ছে ডিসি, ডিরেক্ট কারেন্ট। তো এসি আর হচ্ছে ডিসি। এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট আর ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট। তো আমাদের এসি আর ডিসি সম্পর্কে একটু জানতে হবে। আসেন, এসি আমি আগেই বলছি অল্টারনেটিং কারেন্ট, আর এটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। এসি হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। এসি কে জমা করা যায় না। মাঝে মাঝে পরীক্ষা আসে কোন বিদ্যুৎকে জমা করা যায় না, অর্থাৎ এসি কে জমা করা যায় না। এটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। এসি হচ্ছে মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে বা আসতে পারে, এটা হচ্ছে এসি। আর এটা সাধারণত আমাদের দেশের বিদ্যুৎ প্রত্যেক সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে।
এসি প্রত্যেক সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে বা 50 হার্জ, আর আমেরিকার বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে বা 60 হার্জ। তো ডিয়ার ভিউয়ার, বাসা বাড়িতে কিন্তু এসি বিদ্যুৎ ব্যবহার করা হয়। তো আমাদের মাঝে মাঝে পরীক্ষা আসে যে বাসা বাড়িতে কোন বিদ্যুৎ ব্যবহার করা হয়। তো বাসা বাড়িতে আমরা কিন্তু এসি বিদ্যুৎ ব্যবহার করি, অর্থাৎ অল্টারনেটিং কারেন্টটা ব্যবহার করি, বা যেটা দিক পরিবর্তী প্রবাহ বা যাকে জমা করা যায় না। আসে ডিসি। ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট, আর ডিসি আবার জমা করা যায়। ডিসি আবার জমা করা যায়, এটা দিক অপরিবর্তী প্রবাহ, মানে যে কোনো একদিকে প্রবাহিত হতে পারবে। এটা যেমন আমরা বলতে পারি ব্যাটারিতে সঞ্চিত বিদ্যুৎ, অর্থাৎ ব্যাটারিতে সঞ্চিত রেখে সেটা দিয়ে আমরা অন্য অন্য কাজ করতে পারি। তাহলে ডিসি হচ্ছে দিক অপরিবর্তী প্রবাহ, মানে যে কোনো একদিকে প্রবাহিত হবে এবং ডিসি কে জমা করা যায় না, আর এটা ব্যাটারিতে সঞ্চিত বা গৃহীত বিদ্যুৎ বা উৎপাদিত বিদ্যুৎ। তো এই হচ্ছে এসি আর ডিসি। তো পরীক্ষা আসলে এখান থেকে এইভাবে আসে যে কোন বিদ্যুৎকে জমা করা যায়, কোন বিদ্যুৎকে জমা করা যায় না, কোন বিদ্যুৎ বাসাবাড়িতে ব্যবহার করা হয়, কোনটি দিক পরিবর্তী প্রবাহ, কোনটি দিক অপরিবর্তী প্রবাহ, ঘর্ষণের ফলে কোন বিদ্যুৎ উৎপন্ন হয়, এরকম। তো আশা করি এখান থেকে যদি এইভাবে কখনো কোশ্চেন গুলো আসে বিদ্যুৎ থেকে, তাহলে আমরা উত্তর দিতে পারবো। তো এর পরবর্তীতে আমরা আর একটু দেখব তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা আসলে কোন পদার্থের বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ চলে কিনা এই বৈশিষ্ট্যকে বলা হয় তড়িৎ পরিবাহিতা। মানে কোন পদার্থের বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ চলে কিনা এই বৈশিষ্ট্যকে বলা হয় তড়িৎ পরিবাহিতা। আর এই তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। তাহলে কোন পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করে কিনা সেটাকে বলা হয় তড়িৎ পরিবাহিতা। আর তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। আর এই তড়িৎ পরিবাহিতার উপর নির্ভর করে পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়। তড়িৎ পরিবাহিতার উপর নির্ভর করে পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়। তার একটা হচ্ছে সুপরিবাহী। তো সুপরিবাহী হচ্ছে কি, যার ভিতর দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে বা যার ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে বলে সুপরিবাহী। যেমন আমরা বলতে পারি সকল ধাতু। সকল ধাতু, ধাতু যেমন সোনা, রূপা, লোহা ইত্যাদি, মানে অল ধাতুগুলো হচ্ছে সুপরিবাহী। মানে যে পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হচ্ছে সুপরিবাহী, যেমন ধাতু। আর ধাতু সাধারণত কি সোনা, রূপা, লোহা ইত্যাদি, এগুলোর ভিতরে হচ্ছে সব সুপরিবাহী। নাম্বার 2 নম্বরটা হচ্ছে কুপরিবাহী। কুপরিবাহী মানে কি, যার ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করে না। যার ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করে না তাদেরকে বলা হয় কুপরিবাহী। যেমন অধাতু। তো অধাতুগুলো সাধারণত কার্বন, সালফার, ফসফরাস ইত্যাদি। তো যে পদার্থের ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করে না কিন্তু জোরাজোরি করলে চলে, তো এগুলোকে বলা হয় কুপরিবাহী, যেমন সকল অধাতু। আর অধাতুগুলো হচ্ছে কার্বন, সালফার, ফসফরাস। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, এটা একটু ব্যতিক্রম। তো একটু মনে রাখবেন যে এখানে গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবহন করে। এটা কিন্তু বেশি পরীক্ষায় আসে যে গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবহন করে। নাম্বার 3 অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী, তো এরা আসলে অর্ধপরিবাহী, এরা বিশেষ অবস্থায় এসি কে ডিসি করে।
এরা বিশেষ অবস্থায় এসি কে ডিসি করে, অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে পরিণত করে। অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে পরিণত করে, এটা হচ্ছে অর্ধপরিবাহী। আর তাপমাত্রা বাড়ার সাথে সাথে এদের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। তাহলে অর্ধপরিবাহী হচ্ছে এরা এসি কে ডিসি করে এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এদের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। যেমন আমরা বলতে পারি যেমন অর্ধপরিবাহী কিছু হচ্ছে গ্যালিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। যে গ্যালিয়াম, সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। আর এগুলোকে বলা হয় অপধাতু। তো অপধাতু হচ্ছে সিলিকন, গ্যালিয়াম, জার্মেনিয়াম। তো ডিয়ার ভিউয়ার্স, দেখবেন যে আরো কিছু কিছু পদার্থ আছে যে যাদের ভিতর দিয়ে কোনো অবস্থাতেই বিদ্যুৎ চলাচল করে না। আরো কিছু কিছু পদার্থ আছে যে যাদের ভিতর দিয়ে কোনো অবস্থাতেই বিদ্যুৎ চলাচল করে না, সেগুলোকে বলা হয় অপরিবাহী। সেগুলোকে বলা হয় অপরিবাহী বা অন্তরক পদার্থ। তো আরো কিছু কিছু পদার্থ আছে যেগুলোর ভিতর দিয়ে কোনো অবস্থাতেই বিদ্যুৎ চলাচল করে না, সেগুলোকে বলা হয় অপরিবাহী বা অন্তরক পদার্থ। যেমন আমরা বলতে পারি রাবার, ভারী পানি অর্থাৎ বিশুদ্ধ পানি, মানে হচ্ছে D2O। এর ভিতর দিয়ে রাবার এবং ভারী পানি, এগুলোর ভিতর দিয়ে আসলে বিদ্যুৎ চলাচল করতে পারে না বা বিদ্যুৎ চলাচল করে না, এই জন্য এগুলোকে বলা হয় অপরিবাহী বা অন্তরক পদার্থ। তো ডিয়ার ভিউয়ার, আরেকটু দেখবেন যে আরেকটা পদার্থ আছে, যেমন অভ্রমিকা। এই অভ্রমিকা এটা তাপ সুপরিবাহী কিন্তু বিদ্যুৎ অপরিবাহী। মানে এটা তাপ পরিবহন করে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। যেমন বৈদ্যুতিক ইস্ত্রি, আপনি যদি বৈদ্যুতিক ইস্ত্রির নিচের পার্টটা দেখেন, এই বৈদ্যুতিক ইস্ত্রির নিচের পার্টটা হচ্ছে এই অভ্র দ্বারা তৈরি। এই জন্য বৈদ্যুতিক ইস্ত্রির নিচের পার্টটা তাপ পরিবহন করে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। এই জন্য সাধারণত আমরা যারা ইস্ত্রি করে তারা নিচের পার্টে হাত দিতে পারে, অর্থাৎ তারা গরম অনুভব করতে পারে, কিন্তু তাদেরকে কিন্তু কারেন্টে ধরে না, অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করে না। তো এটা হচ্ছে অভ্রমিকার বৈশিষ্ট্য, যে এটা তাপ পরিবহন করে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। তো ডিয়ার ভিউয়ার, আশা করি আপনারা মোটামুটি বিদ্যুৎ সম্পর্কে বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত যে যেখানে থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।